শাহবাগ অবরোধ করতেছিল এবং একটা নিয়ম করে প্রতিদিন বসতেছিল, পুলিশও খুব হেল্পফুল ছিল। হঠাৎ করে দেখলাম যে স্টুডেন্টরা খুব এগ্রেসিভ মুডে যাওয়া শুরু করলো আস্তে আস্তে, এবং পুলিশেরও অ্যাক্টিভিটি বাড়তে থাকলো। আমরা যারা সাধারণত দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করতেছি, আমাদের কাছে এইসব ঘটনা খুবই নর্মাল, যে আমরা জানি যে আন্দোলন হয় আবার থেমে যায়। হ্যাঁ, আমরা যতটুকু জানতাম যে হয়তো সর্বোচ্চ ছাত্রলীগ নামার পরে এটা শেষ হয়ে যাবে। পুলিশ ডিসিশন নিল যে তারা শাহবাগ তাদের ক্রস করতে দিবে না, শাহবাগ ক্রস করতে দিবে না। তো তখন আমাদের মনে হয়েছে যে পুলিশ অ্যাকশনে যাবে এবং পুলিশ তাদের লাঠিচার্জ করবে। ওই দিনকার যেটা হয়েছে যে তার ভিতরে ছাত্রলীগও একটা অবস্থান নিল ক্যাম্পাসের মধ্যে। চারপাশ থেকে, ঢাকার বাইরে থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের আনা হইলো, ঢাকা কলেজ থেকে আনা হইলো, এবং ঢাকার আশেপাশে যতগুলো কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, বা যারা যতগুলো আছে ছাত্রলীগের সবাইকে হচ্ছে ক্যাম্পাসে ঢুকানো হইলো। ওদের প্রোগ্রামটা শুরু করছিল 3টার দিকে, 4টার দিকে, কিন্তু 3:30 বেজে গেছে, তখনও বৃষ্টি হচ্ছে। কোঠার যারা হচ্ছে কর্মসূচি ডাকছে কোনো পোলাপাইন নাই। বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে হচ্ছে 8-10 জন পোলাপাইন দাঁড়ায় আছে, আর ছাত্রলীগ চারপাশ থেকে টহল দিচ্ছে। তো তখন আমার কাছে মনে হয়েছে আন্দোলন মনে হয় এখানেই শেষ, কারণ এই ছাত্রলীগের এত পোলাপাইনের মাঝখানে ছেলেফেলে এত স্ট্রিক্স নিবে না, আমাদের যেটা মনে হয়েছে। কিন্তু হঠাৎ করে 10-15 মিনিটের ডিফারেন্স হচ্ছে সংখ্যাটা বাড়তে থাকলো, এবং একজন দুইজন করতে 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 4 থেকে 5 হাজার মানুষ হয়ে গেল। যখন শাহবাগে পৌঁছায়, পুলিশ প্রথম ব্যারিকেডটা ভাঙে, তখনও পুলিশ কোনো গায়ে হাত দেয় না। যখন শাহবাগ মোড় দখল করে যখন ফার্মগেটের দিকে মুভ করতে চায়, তখন হচ্ছে পুলিশের 3-4 স্তরের পুলিশ দাঁড়ানো ছিল লাইন করে, ওই 3-4 স্তরের ভাইঙে বাংলা মোটরের দিকে মুভ করে। তখন আমরা অবাক হয়েছি যে পুলিশ কেন আসলে অ্যাকশনে গেল না। পুলিশের তো এখানে লাঠিচার্জ করার কথা ছিল, কিন্তু পুলিশ তখনও আমাদের বারবার বলতেছিল যে না, আমরা স্টুডেন্টের উপর হাত দিব না, আমরা কোনো ধরনের অ্যাকশনে যাব না, আমরা এটাকে পলিটিক্যাল ভাবে আমরা হ্যান্ডেল করতে চাচ্ছি না। রাতের বেলা হঠাৎ করে শুনলাম যে আমরা ক্যাম্পাসে হচ্ছে নারী পুরুষ সকলেই যারা স্টুডেন্ট ছিল, সাধারণ শিক্ষার্থী সবাই বেরিয়ে গেছে। এবং হল থেকে আমি তখন রাত্রে প্রায় 11টা, 11:30 বাজে আমি বাসা থেকে ক্যাম্পাসে আসলাম। আসার পর দেখি যে পুরো আপনার রাজা ভাস্কর্য থেকে শুরু করে একদম পিসি চত্বর পর্যন্ত স্টুডেন্ট এত স্টুডেন্ট হঠাৎ করে কিভাবে চলে আসলো, এটা আমিও অবাক হয়েছি। এদিকে ছাত্রলীগও ভয়তে একটু ব্যাক ফুটে গেল। ছাত্রলীগ রাত্রেবেলা কিছু বললো না, তো ওরা মিছিল টিছিল কইরা 2টার দিকে হচ্ছে ওরা চলে গেল। মাঝখানে হচ্ছে ওদের সাথে একটা গ্রুপের সাথে ধাওয়া পাল্টা হয়েছে, কিন্তু ওটা খুবই ছোট ঘটনা, চলে গেছে। রাত্রে যখন 3টা বাজে আমি বাসায় মুভ করব, তখন ছাত্রলীগের একটা শেষ মিছিল ঢোকে। ছাত্রলীগের শেষ মিছিল বলতে ওরা যেটা করছে যে তখন হচ্ছে ছাত্রলীগ ওই যে অবৈধ কাজে মেবি ঘোষণা দিয়ে আমরা হচ্ছে প্রতিহত করবো এটাকে। তখন হচ্ছে ওই রাত্রে 2টার সময় হচ্ছে ছাত্রলীগের প্রায় 8 থেকে 10 হাজার মানুষ নিয়ে আসছে। তাদের কারোর হাতে হকি স্টিক রয়েছে, কারোর হাতে চাপাতি রয়েছে, কারোর হাতে রড রয়েছে। তো ওই সিচুয়েশন দেখে আমি নিজে একটু ভয় পাই, কারণ এত পোলাপাইন ঢুকতেছে, এদের তো মাইরা শেষ করে ফেলাবে। এবং আমাদের যে ক্যাম্পাসে যে রিপোর্টার ছিল, আমরা ওরে বারবার বলতেছিলাম যে ও হলে যে কি পোলাপাইনের উপর হাত তুলবে কিনা, কি করা যায় আসলে, হ্যাঁ, বা আমরা কোনো ছবি তোলার স্কোপ পাবো কিনা। ওরা যখন টিএসসি থেকে মিছিলটা নিয়ে হঠাৎ করে মাইকে ঘোষণা করতেছে যে হলের ভিতরে ওদের কিছু নেতাদের বা ওদের কিছু পোলাপাইন হচ্ছে এই ছবিতে আটকায় রাখছে, আটকায় মারধর করছে, এরকম একটা খবর আমরা শুনতে পাইলাম। তো এদিক থেকে ওরা ডিসিশন নিল যে ওরা হলের দিকে যাবে। ওই যে বাচ্চাগুলো হচ্ছে তার যাদের আটকায় রাখছে ওদের ছাড়াইতে হচ্ছে ওরা যাবে। তখন হচ্ছে একটা মিছিল নিয়ে হচ্ছে ওরা হলের দিকে মুভ করে। সম্ভবত 71 হল ছিল, বঙ্গবন্ধু হল ছিল, ওই হলের দিকে হচ্ছে মুভ করে। তো যখন হলের দিকে মুভ করে তখনই হচ্ছে এই পাল্টাপাল্টি সংঘর্ষটা বাঁধে। এবং হলের ভিতরে ওই যে আগের দিনকার যে প্রায় 8-10 হাজার পোলাপাইন যে নিয়ে আসছিল, ওরা হচ্ছে অ্যাটাকে যায়।
অ্যাটাকে গেলে তখন ওই মিছিলে যখন এখন ঘটনা হচ্ছে যে ছাত্রলীগ তো মারামারি করার জন্য ওদের দীর্ঘ সময় ধরে, কিন্তু এই যে ছেলেমেয়েগুলো আসছে এরা তো আসলে মারামারি করতে পারে না, বা ওরা যে একটা মানুষকে মারতে পারবে এটাও তো ওদের কল্পনা আসেন যে ওরা একটা মানুষকে মারবে। ওইখান থেকে যখন হচ্ছে ওদের ধাওয়া দিছে, ধাওয়া দেওয়ার পরে ওরা ধাওয়া খেয়েছে ভিসি চত্বর পর্যন্ত আসছে, এবং মেয়েগুলো হচ্ছে এখানে বিআরটিসির একটা বাস রাখা ছিল, ওই বাসের ভিতরে হচ্ছে প্রায় 15-20টা মেয়ে হচ্ছে, সব মিলে 10 থেকে 15টা মেয়ে হচ্ছে আশ্রয় নেয়। তো ওরা হচ্ছে বাসের ভিতরে যে হচ্ছে রড দিয়া, হকি স্টিক দিয়া, মানে ওদের কাছে যা যা ছিল প্রত্যেকটা জিনিসপত্র দিয়ে ওদের উপরে অ্যাটাক করে, এবং সেই অ্যাটাক গুলো খুবই বাজেভাবে। আমি দেখতেছিলাম যে একটা মেয়ে হচ্ছে 4-5টা ছেলের পায়ের নিচে পড়ে আছে, ওর মাথা থেকে রক্ত পড়তেছে, এবং ওর হাতে যে এই মানে ওই যে ক্যাডার গুলো আসছে, ছাত্রলীগের যে লোকজন পোলাপান গুলো আসছে, ওদের প্রত্যেকটা হাতের রড রয়েছে, এবং একটা মেয়ে দৌড় দিচ্ছে, ওকে পিছন থেকে মাথা পাচায় বাড়ি দিচ্ছে, নয়তো পা পাচায় বাড়ি দিচ্ছে, এবং দেখছেন যে ওই বাড়ি দিচ্ছে মাটির উপর, মানে ফ্লোরে, আপনার রাস্তায় মেয়েগুলো পড়ে যাচ্ছে। জুলাই হচ্ছে এমন একটা মাস, এটা প্রত্যেকটা দিনই হচ্ছে সিচুয়েশন পাল্টাইছে, গল্প পাল্টাইছে। কালকে কি হবে আমরা কেউ জানতাম না আসলে। হাতিঝিলের কোণে যে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে হচ্ছে ওইখানে যে আমরা 4-5টা প্রায় 15 থেকে 20টা সাংবাদিক হচ্ছে আমরা একসাথে দাঁড়ায় বসে রয়েছি, রেস্ট নিচ্ছিলাম। তখন দেখলাম যে পুলিশ হচ্ছে গুলি করতে 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 হাতিঝিলের দিকে আসতেছিল। তো আমি তখন দাঁড়ায় গেলাম, আমি সহ আমার আরো 4-5 জন সহকর্মী দাঁড়ায় গেলাম। দাঁড়ায় যাওয়ার পরে আমি দেখতেছিলাম যে পুলিশ আমাদের গুলি করতেছে। আমি হাত উঁচু করে বললাম যে ভাই আমরা সাংবাদিক, আপনি গুলি চালায়েন না। তো আমি যে সাংবাদিক এটা বলতে বলতেও আমার উপর ফায়ার করে দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের উপরে গুলি চালাইছে। গুলি চালানোর পরে যখন আমি বুঝছি যে গুলিটা চালাচ্ছে, আমি ঘুরে গেছি। ঘুরে যাওয়ার পরে আমি পরে দেখলাম যে আমার ব্যাগে হচ্ছে 17টা, মোট গুলিটা, মানে গুলি করছে মোট 17টা গুলি করছে, তার ভিতরে 14টা লাগছে হচ্ছে আমার ব্যাগে, আর বাকি 3টা লাগছে হচ্ছে আমার বডিতে। আমার অফিস হচ্ছে কারণ বাজারে। তো কারণ বাজারে সন্ধ্যার পরে আমি দেখতেছিলাম যে প্রচুর পরিমাণ অ্যাম্বুলেন্সের মুভমেন্ট, এবং খুবই দ্রুত গতি যাচ্ছে, এবং পুরো শহরেই কেন জানি থাকে না যে পুরো অ্যাম্বুলেন্সের সাউন্ড, যে কোনো না কোনো ভাবে আমি প্রতি মুহূর্তে কোনো না কোনো ভাবে আমি অ্যাম্বুলেন্স সাউন্ড শুনতে পাচ্ছি। তো তখন আমার কাছে মনে হলো আচ্ছা তাহলে ঢাকা মেডিকেলে যাওয়া যাইতে পারে। ঢাকা মেডিকেলে যে দেখতেছি যে ছাত্রলীগের এবং যুবলীগের কিছু পোলাপান এসেছে, শাহবাগের মোড়ে অবস্থান নিচ্ছে সন্ধ্যার পরে। ওরা মূলত কোনো অ্যাম্বুলেন্স হচ্ছে মেডিকেলে ঢুকতে দিচ্ছে না। হ্যাঁ, ওদের ওইখান থেকে ব্যাক করাই দিচ্ছে, যে ওরা চেক করে গুলিবিদ্ধ কোনো রোগী হলে তাকে ঢাকা মেডিকেল ঢুকতে দিচ্ছে না। তো ওই চিত্রটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ভাই একটা মানুষ ট্রিটমেন্ট নিতে পারতেছে না, এটা কি ধরনের রাজনীতি আসলে। পরবর্তী সময় আমি ওইখান থেকে খুব ভয়তে আমার গায়ে প্রেসের জ্যাকেট পরা, আমি ভয়তে ঢাকা মেডিকেলে গেলাম। ঢাকা মেডিকেলে যেয়ে দেখলাম যে ওইখানে আসলে দাঁড়ানোর জায়গা নাই। তখন অলরেডি ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, কারোর সাথে কোনো যোগাযোগ নাই। ইমার্জেন্সি বিভাগের অপোজিট একটা সাউন্ডের ওইখানে রক্তের জন্য মানুষ সিরিয়াল দিচ্ছে, মানুষ চিল্লাচ্ছে ভাই রক্ত লাগবে, কেউ ব্যানার নিয়ে দাঁড়ায় আছে ভাই রক্ত লাগবে, রক্ত না হলে কাউকে বাঁচানো যাচ্ছে না। তখন নারায়ণগঞ্জ থেকে হচ্ছে রুগী আসতেছে, মানে গুলিবিদ্ধ মানুষ আসতেছে। দেখলাম যে ট্রাকে ভরে নিয়ে আসছে, কেউ সিএনজিতে করে আসতেছে, কেউ ভ্যানে করে আসতেছে। মানে আমার কাছে মনে হয়েছে যে আমার ঢাকা মেডিকেলের ওদিককার চিত্র দেখে মনে হয়েছে যে আমি কোনো সিরিয়ার কোনো মানে হসপিটালে আসছি, যেখানে হচ্ছে আমরা টিভি চ্যানেলে দেখি না যে চারপাশে মানুষের আহাজারি, প্রচুর পরিমাণে গুলিবিদ্ধ রোগী বাইরে পড়ে আসছে, ট্রিটমেন্ট নেওয়ার জায়গা নাই। ঢাকা মেডিকেলের যে নতুন যে ভবনটা, ওইখানে মর্গি নামে একটা মর্গ রাখা নতুন করে করা হয়েছে। ওই মর্গের খবরটা আসলে আমরা কেউ জানতাম না যে ওইখানটা মর্গ আছে, কিন্তু ওটা অনেকদিন আগেই হয়েছে, কিন্তু এই খবরটা আমরা কেউ জানতাম না আসলে। মর্গের কাছে ওইখানে গেলাম, যে হচ্ছে আমি ওইখানে যে দায়িত্ব আছে তাকে আমি ম্যানেজ করার চেষ্টা করলাম, ভাই কোন রকম সংখ্যাটা দেওয়া যায় কিনা। তো সে আমাকে সংখ্যা দিতে পারলো না। তো তখন হচ্ছে হঠাৎ করে দেখলাম যে একটা ছেলে হচ্ছে ওই মর্গের দরজা খুলতেছে। দরজা খোলার পর দেখলাম যে একটা লাশ বাইর করে নিয়ে আসতেছে, এবং লাশ বলতে যে মানে দেখে বডির স্ট্রাকচার দেখে বোঝা যায় না যে এটা আসলে বয়স কত হইতে পারে।
তো আমি দেখলাম ছোট্ট একটা বাচ্চাকে বের করে নিয়ে আসতেছে। তো আমি ছবি তুলতে গেলাম, তো ওর বাবা হচ্ছে আমাকে তখন বাধা দিল। ওর বাবা আমাকে বলতেছে যে আপনি যে আমার মেয়ের ছবি তুলতেছেন, আমার মেয়েকে কি আপনি ফেরত দিতে পারবেন কিনা? যদি আমার মেয়েকে আপনি ফেরত দিতে পারেন তাহলে আপনি আমার মেয়ের ছবি তোলেন, আর নয়তো আমার মেয়ের ছবি তোলার দরকার নেই। আর আপনি ছবি তুলে কি করতে পারবেন? আমি উল্টা বিপদে পড়বো, ভাই আমাকে ক্ষমা করেন, আপনি আমাদের কোনো ছবি তুলেন না। বাচ্চাটা মূলত লাল একটা চাদর দিয়ে ঢাকা ছিল, পুরো ডেড বডি। পাটা বেরোয় রয়েছে, পাটা দেখলাম যে সাদা হয়ে রয়েছে। হ্যাঁ, তো মানে ওর বুকের উপরে লেখা রয়েছে যে ওর নাম হচ্ছে রিয়ামণি, বয়স 6 বছর, মাথায় শটগানের গুলি। ওইটা হচ্ছে বডির উপর লেখা রয়েছে। তো ওইটা দেখা মানে 6 বছরের একটা বাচ্চার মাথায় শটগানের গুলি লাগছে, এটা দেখেই মানে ওইটা পড়েই মানে খুব টমাটাইজ হয়ে গেলাম যে 6 বছরের একটা বাচ্চা কিভাবে শটগানের গুলি খায়, ও ছিল কোথায় আসলে। তা আমরা ওই ডেড বডিকে ফলো করলাম। ফলো করতে করতে যখন হচ্ছে মর্গে নিয়ে এসে, যেখানে সে আপনার পোস্টমর্টম করে, ওইখানে আসার পর ওর আরেকজন স্বজন ছিল, তাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি ঘটছে। তো তখন সে বলতেছিল যে ও মনে হচ্ছে ছাদে খেলা করতেছিল, তখন হচ্ছে ওর বাবা, ও ছাদেই ছিল, ওর বাবা রুমে ছিল, তো গুলির শব্দ পেয়ে ওর বাবা তাড়াতাড়ি ছাদে গেছে। তো ওকে যখন কোলে নিয়ে মুভ করবে তখন হচ্ছে ওর মাথায় হচ্ছে গুলিটা লাগে। গুলি লাগার পরে ওই অবস্থাতে ঢাকা মেডিকেলে আসে। ঢাকা মেডিকেল অবস্থায় আসার পরে হচ্ছে ও 2 দিন না 3 দিন আইসিইউতে ছিল। আইসিইউ থাকার পরে, এবং আইসিইউ তে ও মারা গেছে না বাইসে আছে এরকম তথ্য তাকে দিচ্ছিল। তো তখন যেটা একটা জটিলতা দেখা দিল যে ওই বাচ্চার ডেড বডিতে সে নিয়ে যেতে পারতেছে না। সকাল থেকে সে লাশ নিয়ে ঘোরাঘুরি করতেছিল। এই জন্য ঘোরাঘুরি করতেছিল যেহেতু মেয়ে বাচ্চা, তার জন্য একটা মানে সুরতানুল্লাহ করতে গেলে একটা নারী পুলিশ সদস্য লাগে। সেই নারী পুলিশ সদস্য নাই। তোর বাবা হচ্ছে, ওর বাবার এমডানে যখন কথা বলছিলাম, বাবাকে বলতেছিলাম যে তাহলে মানে আমরা কি আপনার কোনো হেল্প করতে পারি কিনা। তো বললাম না না না, আপনারা কিছু বললেন না, আমার বাচ্চার ডেড বডি পাইতে আরো সময় লাগবে। হ্যাঁ, ওর মা হচ্ছে খাওয়া দাওয়া করতেছে না, ওর মা আসলে জানে না যে ওর মেয়ে বেঁচে নেই, এবং ও লাশ নিয়ে গেলে মেয়ে খাবে। তখন হচ্ছে আমার কাছে মানে আমি এবং আমার একজন রিপোর্টার দাঁড়ায় জাস্ট মানে আমি ছবি তুলে অফ করে দিলাম। আমি অফ করে দিলে ভাবতেছিলাম যে আসলে কি করা উচিত আমার। তখন শাহবাগ থানায় ফোন দিলাম। ফোন দিয়ে আমি বললাম যে ভাই প্লিজ যেভাবেই হোক বাচ্চাটাকে আপনি কোনোভাবে পোস্টমর্টম করে এটা ঘন্টাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আমার রিপোর্টারও 2-3 জায়গায় ফোন দিল। ফোন দেওয়ার পরে হচ্ছে বাচ্চাটাকে হচ্ছে পরবর্তী জানতে পারলাম যে বাচ্চাটাকে 2-3 ঘন্টা পরে পোস্টমর্টম করে পাঠিয়ে দিছে। এখন যে আমি যে আপনার সাথে কথা বলতেছি, এটা হচ্ছে আমার জীবনে একটা বোনাস লাইফ, বা আমার জীবনের দ্বিতীয় লাইফ আমি পাইছি। কারণ আমি দেখছি যে আমি দাঁড়িয়ে আছি, আমার পাশের লোক একটা গুলি খাইছে, সে পড়ে গেছে, আমার গায়ে গুলিটা লাগে নাই, ওই গুলিটা আমার গায়েও লাগতে পারতো। আমার এক সহকর্মী আমাকে সেদিনকে বলতেছিল যে জীবন সবসময় কিন্তু লাক ফেভার করবে না। আপনি হয়তো আজকে লাক ফেভার করছে কিন্তু কালকে নাও করতে পারে। আপনি এমন হতে পারে যে আপনি এখানে মারাও যেতে পারেন। সো যদি আপনি মনে করেন সবসময় লাক ফেভার করবে, সবসময় লাক ফেভার করবে না। এবং আমি জানিও যে আমি যে ঝুঁকিগুলো নেই, যে আমি মারা যাইতেই পারি, কিন্তু ঘটনা আমার কাছে মনে হয়েছে যে মানে মৃত্যু তো অবনির্ধারিত, মানে মানুষ তো মারা যাবেই, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। আর সাংবাদিকতা আমার কাছে মনে হয় যে এটা খুবই মানে গড গিফট, মানে জার্নালিজম পেশা হচ্ছে একটা গড গিফটের ব্যাপার, যে সাংবাদিকতাকে লালন করা এটা বোধহয় সবাই পারে না। আমি সবসময় হচ্ছে আমি পরিবার থেকে সবসময় দূরে থাকছি, এবং আমার যে ভাইয়ের ছেলে আছে তোর আমি সন্তানের মতো করে মানুষ করি। তোর আমি কখনো বলে সবসময় বলি যে আমার সাথে কোনদিন তুমি কোনো ছবি কোথাও প্রকাশ করবে না। একটাই কারণ যে আমি তার নিরাপত্তাটা ইনশিওর করতে চাই। আমি একটা সম্পর্কে ছিলাম, সম্পর্কটা আসলে টেকে নাই, 3 বছরের সম্পর্ক। কারণ
আমি এই যে বিভিন্ন সময় যে ভাইলেন্স গুলো দেখতাম, আমি টমাটাস হয়ে যেতাম, এবং এই টমাটাসটা এমন হইতো যে 2 মাস 3 মাস অনেক লম্বা সময় ধরে যাইতো। তো তখন হয়তো আমি ওকে বলতে পারতাম না যে আমি তাকে ভালোবাসি, বা আমি তার সঙ্গ চাই, আমি তার সাথে গল্প বলতে চাই, কথা বলতে চাই। এমন হয়েছে তার আমি বলতেই পারি না আমি তার ভালোবাসি, মানে এই প্রকাশটা পর্যন্ত আমি করতে পারি নাই। এবং তাকেও আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে একজন মানুষ যখন আমি লাশ দেখে আসে, তার পার্টনারকে এসে সরাসরি বলতে পারে না যে আমি তোকে ভালোবাসি। ফার্মগেট যাই দেখি যে একটা জটলা পাকায় আছে, প্রায় 25 থেকে 30 জন পুলিশ জটলা পাকায় আছে। তো আমি তখনও বুঝতে পারিনি যে কি ঘটছে আসলে। আমি সামনে আগাইতে গেলাম, তখন হচ্ছে 2-3 জন পুলিশ আমার সামনে এসে দাঁড়াইলো যে আপনি এখানে যেতে পারবেন না। তাই বললাম কেন আমি যেতে পারবো না? বলো এখানে স্টুডেন্টরা গুলি করতেছে, ছাত্ররা গুলি করতেছে, আপনাকে গুলি লাগবে। তাই আমি বললাম যে ছাত্ররা গুলি করতেছে এটা তো আপনাকে দেখাবে, আমার নিরাপত্তা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি আপনার নিরাপত্তা ইনশিওর করেন। হ্যাঁ, আমি হচ্ছে পুলিশকে চ্যালেঞ্জ করলাম যে আপনি আমার পেশাগত দায়িত্ব পালন করতে দেন, আপনি আপনার পেশাগত দায়িত্ব পালন করেন। পুলিশ আরো আমার উপরে এগ্রেসিভ হয়ে গেল। পুলিশ বলল যে আপনি এখান থেকে যাইতেই পারবেন না, আপনি এখান থেকে চলে যান। ও যখন আমার উপরে এগ্রেসিভ হচ্ছে তখন আমি বুঝতেছিলাম যে কিছু একটা সামথিং রং, কারণ ও তো আমাকে বাধা দিতে পারতেছে না। কারণ আমি দূর থেকে গুলির শব্দ শুনতেছি, পুলিশে গুলি করতেছে, কিন্তু ও আমাকে কেন ওই জায়গাটা যাইতে দিচ্ছে না? কারণ হঠাৎ করে দেখলাম যে পাশ থেকে একটা রিক্সাকে এক পুলিশ সদস্য গালিগালাজ করতে 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 ওই পুলিশের ভিড়ের মধ্যে নিয়ে গেল। তখন দেখলাম যে 4 হাত পা ধইরা একটা মানুষকে উঠাই নিয়ে আসতেছে। তো আমি একটা গ্যাপের মধ্যে দিয়ে দেখছি, দেখার পর তখন আমি পুলিশকে আবার পাল্টা প্রশ্ন করলাম যে এই ওই কার গায়ে গুলি লাগছে, এটা কোনো সাংবাদিক? সে বলল না সাংবাদিক না। আমি বলি ভাই কার গায়ে গুলি লাগছে আপনি? তো ওই যখন আগাইতে যাবো তখন হচ্ছে পুলিশ আমার সামনে এসে দাঁড়াইছে। মানে ও পারলে আমাকে ওই সময়, মানে আমার সাথে যদি 4-5 জন, মানে আমরা যদি 3-4 জন না থাকতাম, পুলিশ পারলে আমাকে ওই সময় গুলি করে দেয়। আমি যখন হচ্ছে ওর ছবি তুলতে গেছি, সামনে থেকে এসে দাঁড়াইছে, তখন আমি দেখলাম যে একটা ছেলেকে হচ্ছে রিক্সার পাদানের উপরে শোয়াই দিছে। যে পুলিশগুলো ধরে নিয়েছে, একটা পুলিশ দেখলাম যে রাস্তার ময়লা পানি দিয়ে তার রক্ত মাখা হাতটা ধুয়ে প্যান্টে মুছার পড়ছে, রিক্সার কোলে দ্রুত চলে যায়। তো তখন আমি দেখলাম যে ওর মাথায় হচ্ছে পতাকা বাঁধা রয়েছে, এবং সে হচ্ছে আমার দিকে, মানে নিভু নিভু একটা চোখে হচ্ছে আমার দিকে তাকায় আছে। মানে আমি বুঝতেছিলাম যে ও মারা গেছে না বাইসে আছে, আমি জানি না আসলে, কিন্তু ওর চোখটা দেখে মনে হচ্ছিল যে কিছু একটা বলতে যাচ্ছে, বা আমার কাছে কিছু একটা বলার ট্রাই করছে, বা আমি জানি না আসলে কি আমার কাছে কি জানতে চাইছে বা কি বলতে চাইছে। তো যখন হচ্ছে আল রাজা হসপিটালের সামনে ওই রিক্সাটা গেল, তখন হচ্ছে ওইখানে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ছিল, তারা হচ্ছে বাধা দিল যে এইখানে ট্রিটমেন্ট নিতে দিবেন, তাকে হচ্ছে অন্য জায়গায় নেওয়ার কথা বললো। তো যখন বাধা দিল তখন হচ্ছে আমি ওই যে বাধা দিচ্ছে ওই অবস্থায় আমি আবার ক্লিক করে শুরু করলাম। ছবি যখন পত্রিকায় প্রকাশ করি, আর হচ্ছে 3টার সময় আমাকে একটা মেসেজ আছে আমার ফেসবুকে প্রকাশ করার পরে। ওর এক বন্ধু নক দিয়ে আমাকে বলতেছে যে ভাই, ওকে আপনি শেষবার কোথায় দেখছেন, ওর লাশটা, মানে ও কোথায় আছে আসলে, মানে ওরে আইডেন্টিফাই করে ওর পরিবার খুঁজে পাচ্ছে না। পরবর্তীতে ওই ছবি দেখে হচ্ছে আমার ওই পত্রিকায় যখন ছবি ছাপলো, ছবি দেখে হচ্ছে আইডেন্টিফাই করছে যে তার ছেলে গুলি খাইছে, গুলি খেয়ে কোন একটা মেডিকেলে আছে। পরের দিনকার ওর বাবার সাথে আমি কথা বললাম, ওর বাবা আমাকে জানতে চাইলো যে আমার ছেলে কি তখন বেঁচে ছিল কি না আসলে। আমি তারা বললাম যে আমি আসলে জানি না যে আপনার ছেলে বেঁচে ছিল কি না। আমাকে বললো যে আপনি কি তাকে কোনো উপকার করতে, মানে কোনো হেল্প করতে পারলেন না? তখন আমি তাকে কোনো কথা না বলে ফোনটা কাইটে দিছি, এবং পরে আরেকবার ফোন দিল, বললো যে বাবা আপনার ছবিটা দেখে আমার ছেলের লাশটাকে আমি শনাক্ত করতে পারছি। ওর লাশটা ছিল হচ্ছে সরাদ্দির মর্গে লাশটা পড়েছিল। কিন্তু যেটা হয়েছে যে ওর বাবা যে আমাকে প্রশ্ন করছিল যে আমি কিছু করতে পারছি কিনা, ওই অপরাধ বোধটা আমাকে একটু তাড়া করে যে আমি কি আসলে কিছু করতে পারতাম কিনা। ও হয়তো একটু ট্রিটমেন্টটা নিতে পারলে হয়তো বাচ্চাটা ফিরে আসতো, বাচ্চাটা মারা যাইতো না। আমি জানি না আসলে, আমি ওই ছবিটা হয়তো এই আন্দোলনের আমার মানে সেরা ছবি, কিন্তু তারপর থাকে না যে একজন ফটোগ্রাফার হিসাবে দিন শেষে আমি একজন মানুষ।
আমার এই ছবিটা আমাকে অনেকদিন ভাবাবে, প্রশ্ন করাবে আমাকে যে আমি যেটা করছি সেটা কতটুকু ঠিক করছি। আমি জানি না আসলে ঠিক করছি কিনা।